রামপুরা যে জোনটা সেখানে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাইডেও আমি অনেককেই দেখেছি, মানে আমি আসলে স্পিরিটের কোনো ঘাটতি দেখি নাই। তো তারপরেও আমরা দেখি যে আমাদের কিন্তু যখন কথা হয় আপনি কিন্তু বিপরীত চিত্রটা দেখবেন না, যে পুরুষের চোখে আগামী বাংলাদেশ, পুরুষের সংকট সম্ভাবনা, মানে এটা ধরেই নেওয়া হয়েছে যে তারা আসলে অলরেডি মানে এই যে আমাদের জেন্ডার যে ইমব্যালেন্সমেন্ট, সেখানে হচ্ছে এই কথাগুলো নারীরই সবসময় আসতে হয় আর কি। আমি এখান থেকে একটা বিষয় বলতে চাই যে আমরা আসলে এটা সুইচ করা দরকার। এখানে আমার যারা নারী এবং পুরুষ মানে যারাই আছেন, আমি বলবো যে আমাদেরকে আসলে এই ধরনের ডায়লগের মধ্যে দিয়ে প্রতিনিয়ত কেন যেতে হয় এটা একটু আপনারা ভেবে দেখবেন, যে নারীরা কেন এক ধরনের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে বিভিন্ন জায়গায় ট্রিটেড হতে হয় আর কি। মানে আমরা যদি বলি যে এই প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে আমরা যদি ভিকটিম হই, তাহলে এটা তো মানে এই ইমব্যালেন্সমেন্টের জায়গায় পুরুষদের কোথায় কোথায় আসলে রোল প্লে করা আছে, যেটা করলে আসলে এই ইমব্যালেন্সমেন্ট তা দূর হবে, কোথায় আসলে হেল্প করবার আছে, আপনার যে মেয়ে কলিগ আছে, আপনার সন্তান আছে, তারপর আপনার ঘরে যে স্ত্রী আছে, মানে কোন জায়গাগুলো ওই জেন্ডার রোলের জায়গায় তাকে আসলে বার্ডেনটা বেশি নিতে হয়। আমি আসলে আপনাদের সবাইকে বলবো এই চিন্তাটার মধ্যে দিয়ে যাবার জন্য, কারণ আমরা বাইরে যাই কাজ করি, যাই আলোচনা করি, সবকিছুর উৎস তো আমাদের চিন্তা। আমরা যদি ওই চিন্তার জায়গায় পারসেপশনটা ক্যারি করতে পারি যে এই ধরনের আলোচনা আসলে আগামী 10-15 বছর পরে কি আমাদেরকে করতে হবে না, এখানে আসলে আমাদের তো একটা দেশে আরো অনেক রকমের সমস্যা, অনেক বাড়তি ইস্যু আছে, সেটা আসলে আমরা একই সাথে বসে ডিল করবো। এবং আমার এখানে এসে আর নারীর চোখে বাংলাদেশ বা আগামীর যে সম্ভাবনা, এই আলোচনাটার মধ্যে দিয়ে যেতে না হয়, এই প্রত্যয়টা আমি রাখবো আর কি। আর আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই, যেহেতু এখানে একজন রাজনীতিবিদ হিসেবেই আমি আজকে আমার মনে হচ্ছে যে আমি কথা বলতে এসেছি, আমি আসলে আমাদের বাংলাদেশের যে 54 বছরের পলিটিক্যাল হিস্ট্রি, সেই জায়গাটা যদি একটু বলি, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা মানে মেন আইজ পলিটিক্যাল হিস্ট্রি এখানে রচিত হয়েছে। আপনি দেখবেন যে আমরা 5 আগস্টের আগে এখানে আমাদের জাতির পিতা টার্মটা খুবই পপুলার ছিল, একজনের ছবি ছিল, সেটার সমালোচনা করেছি, এবং সেই রেজিম সংক্রান্ত তাদের যে স্বৈরাচারী মনোভাব, সেই সকল কিছু থেকে রেজিস্ট করার পরিণতিতেই আমরা ওই 1-1.5 মাসের আমাদের যে তারপরে সেই জায়গাটা থেকে আমরা বের হয়ে এসেছি। কিন্তু আপনি দেখবেন আমি মুভমেন্টের পরে খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম যে একজনের জায়গায় এখন জাতির মানে যে জনক, সেই জায়গায় 4জনকে 5জনকে বসানো হচ্ছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে কোনো মাদার ফিগার নেই, মানে একটা দেশের ফাদার মাদার ফিগার এরকম ভাবে হইতে পারে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কিন্তু আমরা যখনই আসলে পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে কথা বলি, আমরা আসলে জাতির পিতা, জাতির জনক, এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলি। মানে বাংলাদেশে কি কোনো পলিটিক্যাল নারী ফিগার নাই যারা আসলে 54 বছরের পলিটিক্যাল হিস্ট্রিতে তারা ইনপুট দিয়েছেন, তারা আসলে এই প্রসেসে তারা কাজ করেছেন, ইনফ্লুয়েন্স করেছেন? নিশ্চয়ই আছে, কিন্তু সেগুলো সামনে আসে নাই। এবং আমরা আসলে কি সচেতন ভাবে ওই কাল্ট ফিগার গুলো যেগুলোকে বানানো হয়েছে সেগুলোর বিপরীতে এই রাষ্ট্রযন্ত্রের এই যে স্টেট মেকানিজমের জায়গায় তাদেরকে কি আসলে এনাফ গুরুত্বটা দিয়েছি কিনা? তো সম্ভাবনার জায়গা আমি বলবো যে 5 আগস্টের পরে মানে আমি অনেক ফোরামে এই যে আজকে আলোচনাটা হচ্ছে, এটাকেও আমি একটা সম্ভাবনা হিসেবে দেখি আর কি। এবং এরপরে আমি দেখেছি যে আমাদের আসলে নিজেদের পলিটিক্যাল বক্তব্য সামনে আনবার জন্য বিভিন্ন জায়গায় এরকম ফরওয়ার্ড চিন্তা ভাবনা করার অনেক আমার নারী সহযোগিতাকে আমি পেয়েছি। তো এটা আমার কাছে মনে হয় একটা পজিটিভ সাইড। এবং এই স্টেট মেকানিজমের জায়গায় আমাদের পলিটিক্যাল হিস্ট্রি যাতে মেইনাইজ না হয়, এটার যাতে ব্যালেন্স আসে, সেই ব্যাপারে আমি বেশ আশাবাদী। এবং এই জায়গাটাতে আমি বলবো যে এখানের মধ্যে নীতি নির্ধারণ পর্যায়ের অনেকেই আছেন যারা এই জায়গাগুলো নিয়ে কাজ করেন, যে কিভাবে এই যে এক ধরনের অপ্রেসড এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা যাই, সেই জায়গা নিয়ে কাজ করেন। তো আমি বলবো যে আমাদের লিডারশিপ গ্রো করার যে জায়গাটা,
পলিটিক্যালি যে ভয়েস তৈরি হয় সেটা আসলে কিভাবে হয়, এই জায়গায় আমি একটু ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তো ধরেন আমি তো কোনো না কোনো ভাবে, আমরা এখানে যে নারীরা আজকে বসে আছি, আমরা আসলে এখানের মধ্যে কোনো কোনো না ভাবে আমরা বেনিফিটেড, বা আমরা এক ধরনের এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে এসেছি যে আমরা এখানে এক ধরনের সুবিধা প্রাপ্ত। তো সেই জায়গাটা কিভাবে হয়, ধরেন পলিটিক্যাল যে আমাদের স্টিমুলেশন ছেলে এবং মেয়েদের, মানে আমাদের তো এই জায়গাটা কিভাবে গড়ে ওঠে, ধরেন আমি যখন ছোটবেলায় ছোট থেকে এখন পর্যন্ত এই যে আমরা জার্নি বা আমার সাথে যে সকল নারী সহযোদ্ধারা এই জার্নিটার মধ্যে দিয়ে এসেছে, আমরা কিন্তু এই স্কুলিং আমাদের ছেলেদের ক্ষেত্রে কি হয়, আপনারা বাসা থেকে বের হন, তারা বন্ধু বান্ধবের সাথে তাদের আড্ডা হয়, তাদের পলিটিক্যালি কনসাস বড় ভাই থাকে, তাদের সিনিয়র অনেক মানুষজন থাকে, চায়ের দোকানে তারা বসে ঘন্টার পর ঘন্টা তারা আড্ডা দেয়, তাদের এক ধরনের কনসাসনেস বিল্ড আপ হয়। কিন্তু নারীদের ক্ষেত্রে কি হয় বলেন তো, যে আমাদের এই সোসাইটিতে আমি যখন টিনেজ বয়সটা পার করছি, আমাকে বাই ডিফল্ট এই বাইন্ডিংসের ভিতর দিয়ে যেতে হয় যে সন্ধ্যার পর তো তুমি বাসার বাইরে যেতে পারবে না, তোমার বাসার মধ্যে ফিরতে হবে। আমরা সেটা অনেকেই এখানে ব্রেক করেছি, সেই যে ডায়নামিক সেটা থেকে আমরা বের হয়ে আসছি। কিন্তু এটা ধরেন আমাদের হাজারে বা লাখে কয়েকজন নারীর জন্য এই ব্রেক থ্রুটা আমরা করেছি, বা এই স্টেরিওটাইপ থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সত্য না। তো কি হয়, যখন আমরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, তাদের পলিটিক্যালি তাদের নারিশ হওয়ার জায়গাটা, তাদের কাছে উইন্ডোটা তাদের জন্য বেশি ওপেন থাকে, যেটা আমাদের জন্য হয় না। আমরা কি পাই, আমরা আমাদের কাছে কিছু লিটারেচার থাকে, আমরা কিছু পলিটিক্যাল বইপত্র পড়তে পারি, যেটা আমরা অ্যাভেইল করতে পারি। পরবর্তীতে যখন আমরা ঢাকার মতো বা বিভাগীয় শহরগুলোর যে জায়গাগুলোতে এই চর্চাটা হয়, সেখানে যখন তারা ইউনিভার্সিটিতে পড়তে আসে বা কলেজে, সেই ক্ষেত্রে গিয়ে তাদের এই জায়গাগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার একটা সুযোগ তৈরি হয়। তো আমি বলবো যে লিডারশিপ তৈরি হওয়ার ক্ষেত্রে এই যে নারী পুরুষের যে স্কুলিং বা এই যে স্টিমুলেশনটা ডিফারেন্ট, সেক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু আমাদের এই বাস্তবতা এক্সিস্ট করছে, আমাদের আসলে এই ধরনের লিটারেচার কিভাবে আরো বেশি পৌঁছানো যায়। ধরেন আমি পেয়েছি, আমার বাবা এই ধরনের বইপত্র পড়তেন, আমি আমার বাসায় সমরেশ মজুমদার, তারপর শীর্ষেন্দু বা পলিটিক্যালি এই ধরনের তাদের গর্ভধারিণীর মতো এরকম অনেকগুলো বই আছে যেগুলো আসলে আমাকে পলিটিক্যালি কনসাস করে, এই ধরনের বইপত্রগুলো পেয়েছি। এখনকার সময় দেখেন এই বইগুলো কিন্তু পাওয়া যায় না এখন আর খুব একটা। আপনি মিল খেতে গেলে ওই কোথাও একটা ম্যাগাজিন কর্নারে একটা পুরনো বই পাবেন, কিন্তু এই বইগুলো যে আসলে এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনোভাবে অডিও ফর্মে এগুলোকে সামনে আনা, এগুলোকে আলাপ আলোচনা হওয়া, এটা কিন্তু ব্যক্তিগতভাবে অনেকেই কাজ করছেন। এখানে অনেক এনজিও সম্পর্কিত মানুষজন আছেন যারা খুবই আন্তরিক এগুলি নিয়ে কাজ করেন, কিন্তু এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার জায়গা আছে আমি বলবো স্টেট মেকানিজমে। আমি এক্ষেত্রে বলবো যে এখানে নারী এবং শিশু মন্ত্রণালয়ের আমাদের যে আপা আছেন, আমার মনে হয় তাদের জায়গা থেকে এই জায়গাগুলোতে অনেক বেশি উইন্ডো ওপেন করার সুযোগ আছে, যে এই যে পলিটিক্যাল কনসাসনেস গড়ে তোলা, এই জায়গাটাতে তারা বই এবং এটার সাথে রিলেটেড আরো যে জায়গাগুলো আছে, বিভিন্ন ধরনের লিটারেচার এখানে সরবরাহ করা, সেই জায়গাটাতে আমার মনে হয় তারা আসলে কিভাবে এই এনভায়রনমেন্টটা গড়ে তুলতে পারে, সেটার জন্য তাদের কিছু মডার্ন প্রজেক্ট চালু করা উচিত অতি সত্বর। কারণ আমাদের বাংলাদেশের এই মুহূর্তে আমরা একটা পলিটিক্যাল ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই পলিটিক্যাল ট্রানজিশনের যে রোল গুলো সেট হবে, যে মডেল গুলো সেট হবে, এটা সামনের সময় এক্সিকিউটেড হবে। তো এই কাজটা তারা করতে পারেন। এবং আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে নারীদের এই যে লিডারশিপ কোয়ালিটি গ্রো করে, এটা কিন্তু স্কাউট প্রোগ্রাম গুলো, তারপর হচ্ছে বিভিন্ন ভলেন্টিয়ারিং যে প্ল্যাটফর্ম গুলো আছে, তারা নারীর এই লিডারশিপ কোয়ালিটি গ্রো করতে হেল্প করে। আমি বলবো তাদের সাথেও কোলাবোরেট করে এই জায়গাটা, যে আমরা নারীদেরকে নারিশ করবো তাদের লিডারশিপের জায়গা এবং তাদেরকে পলিটিক্যালি কনসাস হওয়ার জায়গা, এবং সেই জায়গাগুলোতে এটা অ্যাসোসিয়েটেড বিশেষজ্ঞ যারা আছেন, কোন কোন এক্সিস্টিং প্ল্যাটফর্ম আছে, তাদেরকে নিয়ে কোলাবোরেট করে আমাদের মডেল প্রজেক্টের মধ্যে যাওয়া উচিত। এটা আমার একটা প্রস্তাবনা থাকবে। আমি মনে করি যে এটা বেশ ভালো ইমপ্যাক্ট ফেলতে পারবে, এবং আমরাও এখানে যারা আছি আমরাও এই কাজে নিশ্চয়ই যদি আমাদের ইনপুট দেওয়ার থাকে সেটা দিতেও আমরা আগ্রহী। এবং আমি শুধু আর একটা বিষয় যুক্ত করতে চাই, যে এই যে কিছুদিন আগেও যে আমাদের এখানের মধ্যে আমাদের নারী রিফর্ম কমিশনের সংস্থা কমিশনের যে
মতামত বা যে প্রস্তাবনা সেটা নিয়ে যে এরকম তুলকালাম কাণ্ড হলো, এটার কারণটা আমি বলতে চাই কি, মানে আমাদের তো দেশে এক্সিস্টিং ল আছে এবং আরেকটা হচ্ছে আমাদের রিলিজিয়াস নর্মস। এখানে আমার হিন্দু আছেন, মুসলিম আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, এর বাইরেও ভিন্ন ধর্মাবলম্বী মানুষজন আছেন। ওই সব ধর্মের মানুষজনকে একোমোডেট করে এই দেশের স্টেট মেকানিজম এবং এই দেশের এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিস্টেম। কিন্তু এই যে বারবার ধরেন নারীকে আসলে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং আমাদের যে এই যে ল এক্সিস্টিং যে ল, মানে খুবই সিম্পল বিষয়, ধরেন আমি কি পোশাক পরবে নারী, বাংলাদেশের ল কি কোথাও লেখা আছে বা কোনো আইনে লেখা আছে এই পোশাকটা নারী পরতে পারবে না, এটা নিয়ে কি কোনো ল আছে আমাদের? নাই। কিন্তু মানে এখানের মধ্যে তো প্রতিনিয়ত আমাদেরকে এই সিম্পল একটা বিষয় মনে হতে পারে যে এটা তো কোনো ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা না, কিন্তু এইটা নিয়ে প্রতিনিয়ত নারীকে যে পরিমাণ হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়, এটার কারণটা হচ্ছে আমার যে এক্সিস্টিং ল এবং আমার যে রিলিজিয়াস নর্মস, এটার মধ্যে যে বাউন্ডারি না থাকা। কিছু মানুষজন যে বারবার এটা ইনক্রিজ করে যে আরেকজনকে ঠিক করে দেওয়া, নারী এই দেশের নাগরিক হিসেবে তার যে এক্সপ্রেশন বা তার ফ্রিডম অফ চয়েস, সেটা লর সাথে সাংঘর্ষিক না হলেও অনেক জায়গায় রিলিজিয়াস যে নর্মস সেটার সাথে সাংঘর্ষিক করে তোলা হয়। আমি বলবো এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে স্টেট মেকানিজম। এই স্পষ্ট বিভেদ রেখাটা টানা যে আমার এক্সিস্টিং লর সাথে যেটা সাংঘর্ষিক না, সেটা আসলে অন্য কোনো ভাবে অন্য কোনো নর্মসের নামে সেটা চাপিয়ে দেওয়ার যে মডেলটা আমরা সেট করতে পারি নাই বা এই জায়গাগুলোকে আমরা সামনে আনতে পারি না, সেটা আসলে আমাদের স্টেট মেকানিজমের ফেলিয়ার। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই দুটো জায়গা যদি আসলে আমাদের স্পষ্ট করা যায়, একটা কথা বললাম যে আমাদের মডেল প্রজেক্ট শুরু করা এবং আমাদের ল এন্ড অর্ডার সিস্টেম এবং রিলিজিয়াস নর্মসের স্পষ্ট বিভেদ রেখা টানা, এই দুটো জায়গা আমার মনে হয় যদি আমরা এনশিওর করতে পারি, আমাদের এক্সিস্টিং অনেক রকম সমস্যা আছে, আমার মনে হয় তা কিছুটা হ্রাস টানা সম্ভব। সকলকে ধন্যবাদ জানাই। দেশের পাশে বিশ্বের সাথে, মেট্রো টিভি।